ব্যক্তির লাভ ক্ষতি থেকে শুরু করে রাষ্ট্রের উন্নয়ন সব কিছুর পেছনেই থাকে অর্থনীতির অবদান। সেজন্য দরকার আর্থিক হিসাব নিকাশ আর অর্থনীতির চুলচেরা বিশ্লেষণ। আর এই বিশ্লেষণ নিয়েই ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন অর্থনীতির সংলাপ নিবেদন করছে RICL TMX। প্রতি শনিবার রাত 10টায় আমরা হাজির হই এই সংলাপে, আর আজ আপনাদের সাথে আছি আমি মুস্তফা মাহবুব। অর্থনীতির সংলাপের আজকের বিষয় কারখানায় অগ্নিসংযোগ, দাবি আদায়ে এ কেমন হাতিয়ার। আর এই বিষয় নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন BTME এর পরিচালক খোরশেদ আলম, আছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ CPDর গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, এবং আমাদের সঙ্গে জুমে যুক্ত আছেন BGME এর পরিচালক শামস মাহমুদ। আপনাদের তিনজনকেই স্বাগত। যেমনটা বলছিলাম, আজকের বিষয় কারখানায় অগ্নিসংযোগ, দাবি আদায়ে এ কেমন হাতিয়ার। আমাদের আলোচনায় যেতে চাই। শুরুতেই কথা বলতে চাই শামস মাহমুদ, আপনার কাছে একটু জানতে চাই, রাজনৈতিক পট পরিবর্তনের পরে আমরা এই গেল কদিনে আমরা দেখলাম যে কারখানায় অগ্নিসংযোগ হলো, ভাঙচুরের মতো ঘটনা হলো, এবং সেই ভাঙচুর এমন যে উৎপাদনে আসতেও এই কারখানাগুলোর হয়তো সময় লাগবে। আপনার কাছে একটু জানতে চাই যে কি পরিমাণ কারখানায় আসলে এই ধরনের নাশকতাগুলো হলো। জি, ধন্যবাদ আপনাকে। আমরা যেটা ধরেন বিগত কয়দিন ধরে যেটা লক্ষ্য করছি, এখানে শুরু হয়েছিল একটা দুটা কারখানা থেকে, কিন্তু যেহেতু একটা কনসেন্ট্রেশন আছে, আসলে আমরা জানি যে এখানে মেজরিটি অফ দ্য ফ্যাক্টরিজ আইদার RMGর সাথে সম্পৃক্ততা আছে অথবা টেক্সটাইলের সাথে সম্পৃক্ততা আছে। তো যেটা হয়েছে যে একটা ফ্যাক্টরি থেকে আরেকটা ফ্যাক্টরি, যে ফ্যাক্টরি চলছিল বাইরের লোক এসে ওই ফ্যাক্টরি গুলোকে বন্ধ করে, অথবা পাশের ফ্যাক্টরি থেকে লোক এসে ওই ফ্যাক্টরিকে বন্ধ করে শ্রমিক রাস্তা নামিয়েছে। তো এরকম করতে করতে যেটা হয়েছে, পুরো এরিয়াটা বেসিক্যালি ধরেন 200-র উপরে যদি বলি, এরকম ফ্যাক্টরি হ্যাজ বিন, মানে এভরিডে ডিফারেন্ট নাম্বারস, বাট ধরেন অ্যাভারেজে ধরেন 100 থেকে আমরা দেখেছি যে মানে 200-র মতো ফ্যাক্টরি ওয়ার এফেক্টেড। তো সেই সঙ্গে আসলে একেবারে উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা কটি কারখানায়? উৎপাদন বন্ধ হওয়া, এখন জিনিসটা হলো যে এইখানে মানে আসলে যে জায়গাটাতে এই কারখানাগুলো অবস্থিত, ওটা কিন্তু একটা মেইন একটা রাস্তা আছে। হ্যাঁ, তো ওখানে কোনো যদি শ্রমিক অসন্তোষ অথবা কিছু হলে, যেটা হয় যে ওখানে মানে ওই রাস্তা দিয়ে আমার EPZ যেতে লাগে, সাভারে আবার ঢাকা আসার সময় আসতে লাগে। তো যেটা হয় যে একটা ফ্যাক্টরি বন্ধ হলে কিন্তু অনেকগুলো ফ্যাক্টরির বন্ধ হয়ে যায়, কারণ ওখানে ডেলিভারি চায়। ধরেন এভরিডে ওখানে কাঁচামাল পাঠানো হয় ফ্যাক্টরিতে, তো ওই কাঁচামালগুলো পৌঁছাতে পারে না। তারপরে যেটা হয় যে যখন মানে সেফটি রিজনে, সিকিউরিটি রিজনে ওখানে কর্মীরা যেতে পারে না। তো আলটিমেটলি যেটা হয় যে একটা ফ্যাক্টরিতে এফেক্টেড হলে ওখানে আলটিমেটলি আপনার 50টা মতো ফ্যাক্টরি এফেক্টেড হয়ে যায়। আবার 50 ফ্যাক্টরি যখন এফেক্টেড হয়ে যায়, তখন ওই মানে আসলের মধ্যে কন্টেইন থাকে না, যেটা আমরা দেখেছি। যেমন ওই জিনিসটা আবার স্প্রেড করে গাজীপুরে, টঙ্গীতে, বিভিন্ন জায়গায় তখন স্প্রেড করা শুরু করে। তো ওই জায়গাটাই ধীরে ধীরে অস্থির হয়ে যায়। আমি একটু জনাব গোলাম মোয়াজ্জেম আপনার কাছে আসতে চাই। আমরা দেখলাম যে আগস্টের 5 তারিখের পর থেকে আসলে যে পটটা পরিবর্তন হলো, একেবারে 25 তারিখে এসে একটি বড় ঘটনা ঘটলো নারায়ণগঞ্জের রূপগঞ্জে, যেটি গাজী টায়ারে দেখলাম আমরা আগুন লাগলো, এবং এখানে লুট করা হলো, আগুন দেয়া হলো। এই যে ঘটনাগুলো ঘটছে, এইটার ভুক্তভোগী আসলে কারা হচ্ছে? আমরা দেখছি যে টায়ার যে তৈরি করা হয়, বিশেষ করে রিক্সা, ভ্যান, 3 হুইলারের যে টায়ারগুলো, সেখানে আমরা দেখছি 15 থেকে 25% দামও বেড়ে গেল, এবং একই সাথে এই কারখানাগুলোতে যারা কাজ করতেন তারাও তো কাজ হারালেন। অর্থনীতির জায়গা থেকে যদি আপনার কাছে একটু জানতে চাই যে এই যে আগুন দিয়ে ধ্বংস করে, এতে আসলে কার লাভ হয়? দেখুন, লাভ ক্ষতির হিসেবটির আগে আমার মনে হয় যে এই পুরো দুর্ঘটনাগুলোর আরেকটু বিশ্লেষণ প্রয়োজন রয়েছে। আমার কাছে মনে হচ্ছে কয়েক রকমের ঘটনা ঘটছে। একটি হলো একেবারে দুর্বৃত্তায়ন বলতে যেটা হচ্ছে কারখানাতে আগুন লাগিয়ে দিয়ে জিনিসপত্র চুরি করা, লুটপাট করা, যেটা আমরা গাজী টায়ারের ক্ষেত্রে অন্তত 3বার আমরা দেখেছি কারখানাটিতে লুটপাট হয়েছে। যে কোনো শিল্প মালিকের যে কোনো ধরনের রাজনৈতিক
পরিচয় থাকতেই পারে, কিন্তু তার শিল্প প্রতিষ্ঠান কখনোই কোনো ধরনের অগ্নিসংযোগ বা লুটপাটের অধীনে যেতে পারে না। এটার কোনো সংজ্ঞার ভিতরে পড়ে না। সুতরাং সেই ক্ষেত্রে এটা অবশ্যই একটা বড় রকমের অপরাধ। দ্বিতীয় যে জায়গাটি হচ্ছে সেটা হলো যে পরিবর্তিত প্রেক্ষাপটে বিভিন্ন পক্ষ থেকে দাবি দেওয়া আসছে, এবং সেই দাবি দেওয়ার একটি অংশ শ্রমিকদের পক্ষ থেকেও বিভিন্ন রকমের দাবি দেওয়াগুলো আসছে। এখন সেই দাবি দেওয়ার অংশ হিসেবেও শ্রমিকরা কারখানা পর্যায়ে কিছু কিছু সমাধান খুঁজছেন, আবার কখনো কখনো তারা স্থানীয় পর্যায়ে তারা সেগুলোর সমাধান খুঁজছেন। কখনো কখনো এগুলো মিটছে, কখনো মিটছে না। যখনই মিটছে না তখন সেই জায়গাগুলোতে তারা রাস্তায় আসছেন, কখনো কখনো আবার ভাঙচুরের মতো ঘটনাও সেখানে হচ্ছে। এই জায়গাটির ক্ষেত্রে বিষয়টি ঠিক আগের মতো যেভাবে আমরা দুর্বৃত্তায়ন বলি সেটিকে আপনি এখানে ফেলতে পারবেন না। এখানে অন্তত শ্রমিকদের তাদের যে সমস্ত দাবি দেওয়া জানানোর যে প্রক্রিয়া, সেটি হয়তো সেখানে দেখবার সুযোগ রয়েছে। সবই যৌক্তিক তাদের দাবি তা না, হয়তো কিছু কিছু যৌক্তিক দাবি রয়েছে, সেগুলো এখানে মেটানোর সুযোগ রয়েছে। তৃতীয় আরেকটি ঘটনাও ঘটছে বলে মনে হয়, সেটা হচ্ছে যে রাজনৈতিক পরিবর্তন ঘটেছে সেই পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য নয় বা আগের সরকারের সঙ্গে সম্পর্কিত বা বিভিন্নভাবে এই প্রেক্ষাপট অথবা যেটা বলা হচ্ছে ঝুট ব্যবসা বা ঝুটের কর্তৃত্ব নেওয়া, এরকম কিছু সুযোগ সন্ধানী পক্ষ কিন্তু এর ভিতরে রয়েছে, এবং তারাও এটার সুবিধা নিতে চাচ্ছে। সুতরাং তারাও এর ভিতরে ভাঙচুরের মতো ঘটনাগুলোতে ঘটছে। এই যে পরবর্তী দুটো ঘটনা ঘটছে, এই দুটো ঘটনার ক্ষেত্রে বরঞ্চ সরকারের অবস্থানটি আরও শক্ত হওয়া দরকার। এখন যদি বলেন যে এর ভুক্তভোগীকে, অবশ্যই এর সরাসরি ভুক্তভোগী তো অবশ্যই আমাদের শ্রমিকরা, এবং প্রথম ক্ষেত্রে তো অবশ্যই শিল্প মালিক, যেটি আমি যেটি বললাম। পরবর্তীগুলোতে শিল্প মালিকদের ক্ষতিটি রয়েছে এবং তার সাথে ব্যবসার ক্ষতি রয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, যে এ ধরনের অনিশ্চিত পরিস্থিতি দীর্ঘায়িত হলে আমাদের যারা ব্র্যান্ড বায়ার তারাও আসলে এখানে দীর্ঘমেয়াদী যে অর্ডার তারা অব্যাহত রাখেন, সেখান থেকে তারা সরে যাবেন। সেই জায়গায় আপনার কাছে জানতে চাইবো একটু যে এই ধরনের পরিস্থিতিতে আসলে প্রতিযোগীদের কোনো ইন্ধন থাকে কিনা। আমরা দেখলাম কিছুক্ষণ আগে, যেমন আমরা দেখছিলাম যে উপদেষ্টা তিনিও বলছেন যে প্রতিবেশী একটি দেশের ইন্ধনের কথা। সেই উত্তরটা জানবো, কিন্তু তার আগে একটু জনাব খোরশেদ আলম আপনার কাছে আসতে চাই, ওনার অভিজ্ঞতা একটু জানতে চাই। 2006 সালে আপনার টেক্সটাইল মিলেও এভাবে অগ্নিসংযোগ করা হয়েছিল, সেটি যদি একটু বলতেন যে আসলে সেটির প্রেক্ষাপটটা কী ছিল এবং আপনারা পরবর্তীতে কি পেয়েছিলেন আসলে সেটি তদন্ত করে। ধন্যবাদ। এখানে যে জিনিসটা হয়েছিল, দেন শ্রমিক আন্দোলন হতে পারে আমাদের দৃষ্টিতে, আমরা যে এগুলোর উপরে আমি 2006 না তার আগের থেকে আমি জড়িত বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে, আমি দেখেছি যে কি কারণে হতে পারে। আমাদের এখানে মূল কারণ ছিল যেমন আপনার 5 to 7% মিল ঠিকমতো তারা বেতন দিত না, শ্রমিকদের সঙ্গে তাদের সম্পর্কটা ভালো ছিল না। আর একটা ছিল আপনার তখনই জুট ব্যবসা। জুট ব্যবসায় কি হয়, দুইটা গ্রুপ হয়। একটা গ্রুপ ধরেন আপনার মাল নিচ্ছে, যখনই পরিবর্তন হয় কিছু, আরেকটা গ্রুপ চলে আসে ওইখানে মাস্তানি, কিন্তু এটা আগের থেকে চলছে। আরেকটা আমরা মনে করি যে এখানে বিদেশি ইন্ধন আছে। কারণ হচ্ছে আপনি দেখেন গার্মেন্টসটা কিন্তু ছোট আকারে আসছে, আপনি জানেন কি না আমি বলি। আমার যতদূর জানা মতে ধরেন এটা 78 দিকে উর্দু রোডে ছোট একটা বাড়িতে তৈরি হতো, তখন প্যারিস গার্মেন্টস, রিয়াজ গার্মেন্টস নামে তাদের ফ্যাক্টরিতে এই গার্মেন্টসের উৎপত্তি আরম্ভ হলো। এখান থেকে কিন্তু গার্মেন্টসের উৎপত্তি, গার্মেন্টসটা কিন্তু বাংলাদেশে সবচেয়ে ভালো আকারে মানে বড় আকারে চলে আসছিল দুইটা কারণে। একটা ছিল গ্যাসের মূল্যটা খুবই কম ছিল এবং আমাদের যে শ্রমিকদের তাদের মূল্যটাও কম ছিল। এখন এই জিনিসটাকে যখন নাকি আমরা সুযোগ পাওয়ার পরে, এবং তখন আপনি দেখেন এই আমার যতদূর মনে পড়ে এক্সপোর্টে 25% পর্যন্ত ইনসেন্টিভ দেওয়া হতো। একটা ভালো একটা সুযোগ ছিল, যার জন্য এই গার্মেন্টস শিল্পটা কিন্তু বাংলাদেশে চলে আসলো। চলে আসাতে এরকম পর্যায়ে আসলো যে আপনি বিলিয়ন ডলারের আপনার কি হচ্ছে, এক্সপোর্ট হচ্ছে। এটা কিন্তু অনেকের সহ্য হতো না। তো এখন জিনিসটা হলো যে আমাদের 2000 সনের কথা আপনি বলেছেন, আমি সেটার প্রসঙ্গে আমি জবাব দিব। তখন আপনার আমাদের কিছু গণ্ডগোল হতেছিল সামান্য, একদম ছোট আকারে 2-1টা মিলে এগুলো হতো। পরবর্তীতে নারায়ণগঞ্জ থেকে একজন ডিক্লেয়ার করলো কি যে আগামী সোমবার আশুলিয়া জ্বালায় দেওয়া হবে, একদম পরিষ্কারভাবে, এবং উনি কোনো দেশের প্রতিনিধিত্ব করছেন বা কোনো কিছুতে আছেন। ঠিকই আপনার এরকমভাবে এই ভাঙ্গাচুরা হলো, আগুন টাগুন দেওয়া হলো। দেওয়ার পরে আমরা যখন দেখলাম যে বিভিন্ন জায়গায় হচ্ছে, আমার মিলটা একটু ভিতর দিকে, তো ওইখানে দেখা গেল
যে লোকজন আসতেছে অন্য অন্য মিল থেকে, রাস্তা থেকে যখন পুলিশ তাদেরকে তাড়াচ্ছে তখন তারা ভিতর দিকে আসতেছে। হঠাৎ দেখা গেল যে আমাদের এখানে আগুন আসলো, কিন্তু লোক ওরকম আসে নাই, কিন্তু আমাদের কতগুলো তুলো আসছে নিচে নামানো, সেখানে আগুন দেওয়া হলো। তখন আমরা বুঝতে পারলাম না কি হলো। তখন ওইখানকার একজন লোক, বাইরের একজন লোক ওইখানে জানে কি বিক্রি করতেছিল নিচে রাস্তার উপরে, সে দেখে, আমরা এগুলো তদন্ত করলাম, সে দেখে বলল যে স্যার এখানে একটা লোক দাঁড়াইছিল, হাতে ছিল ক্যামেরা একটা, যেটা আপনাদের ক্যামেরা বড় ক্যামেরা, সেটা আমাদের এস লেখা ছিল। আচ্ছা, তারপরে তার সঙ্গে আরেকজন লোক ছিল, তার সঙ্গে একটা 15 বছরের একটা ছেলে ছিল। ছেলেটার কোমর একটা গামছা বাঁধা ছিল, হাতে একটা ম্যাচ ছিল। তখন ওনারা যখন ইন্ডিকেশন দিচ্ছে তুমি আগায় যাও, ওইখানে গিয়ে গামছাটা খোলো, গামছাতে আগুন লাগাও, তখন উনি ম্যাচ দিয়ে গামছাটা বাচ্চাটায়, আর ওনারা ভিডিও করতেছে ওখানে দাঁড়ায় দুইজনে, তখন ওই গামছাটা আমার তুলার উপরে ঢেলে দিল। এই আগুনটা একদম পুরা ছড়াই গেল ভিতরে, এরকমভাবে গেল যে তুলা তো আপনি জানেন পট্টি থাকে। কি পরিমাণ ক্ষতি হয়েছিল সে সময়? না, তখন আমার আপনার র মেটেরিয়াল থেকে আরম্ভ করে ওই সময় আমার 18 কোটি টাকা মানে হয়েছে, কিন্তু এই 18 কোটি টাকা যে গেছে এটা তো আমার ক্ষতি হয়েছে, কিন্তু আমার প্রোডাকশন ক্ষতি হয়েছে। আমার এটাকে যেইভাবে পুড়েছে, এটাকে রেডি করতে আমার মনে করেন 3.5 থেকে 4 মাস সময় লাগে। সেই সময় আসলে আপনার কারখানায় শ্রমিক অসন্তোষ ছিল কিনা? না, আমার মিলে কখনো ছিল না। আমার মিলের, আমি আপনাকে দেখতে পারেন পেপারের ওখানে, আমার মিলের শ্রমিকটা কাঁদতেছিল। আচ্ছা, আমাকে ফোন করে তারা টেলিফোন করে কয়েকজনে বলতেছিল, কাঁদতেছে যে স্যার আমরা কি আগায় যাব, মানে তারা কি মারামারি করবে নাকি যাবে। লোক আর স্বল্প কয়েকজন বাইরের, তো আমি বললাম না তোমরা যেও না, কেন একজন প্রাণ যাক, এই দুইটার ভিতরে আমি না করলাম, যাওয়ার দরকার নাই। কিন্তু এরকম অবস্থা দেখতেছি আমি, তখন দেখি বিভিন্ন টিভি, নিউজ পেপার, টেলিভিশন দেখাচ্ছে আগুনগুলো। আমি অস্থির হয়ে গেলাম, আমার অবস্থা খুবই খারাপ। আমার মানে কি বলবো, হয়তো আমি পরবর্তীতে যে আপনারা তদন্ত করলেন, তদন্তে আসলে কি পেলেন? তদন্তে আমরা অনেকগুলা ছবি বিভিন্ন টেলিভিশনের কাছ থেকে আমরা এগুলা সিডি নিয়েছি, যেগুলো ওইখান থেকে আমরা কিছু কিছু বের করেছি। এবং সেখানে একটা জিনিস প্রমাণিত হয়েছে, ওই যেই ভদ্রলোক বলেছিলেন যে জ্বালায় দেওয়া হবে, ওইখানে পরিষ্কার রিপোর্ট আসছে যে ওইখান থেকে 10 জন লোক আসছে নারায়ণগঞ্জ থেকে, 11 জন লোক আসছে আপনার টঙ্গী থেকে। এই 21 জনে মিলে যে জিনিসটা করেছে তারা কিন্তু সব মিলে যায় নাই। শ্রমিকরা আন্দোলন করতেছে তাদের টাকার জন্য, আর তাদেরটা ছিল টার্গেটটা কি, আমরা এই মিলগুলোকে জ্বালাই দিব, এবং এরকমভাবে জ্বালাবো, জ্বালানোর শুধু জ্বালাবে না, মেশিনপত্র ভেঙে দিবে, যাতে এই ফ্যাক্টরিটা চালু করতে আমার 3 মাস, 6 মাস, 1 বছর লাগতে পারে। এইটা হয়েছিল তাদের পরিকল্পনা। পরবর্তীতে আমরা সেনাবাহিনীর কাছে, সাভার ক্যান্টনমেন্টের সেনাবাহিনীদের সঙ্গে আমরা যোগাযোগ করি, ওনারা জয়েন্টলি আমাদেরকে সহযোগিতা করেন। আপনার কাছে আবারও আসবো। আমাদের সঙ্গে জুমে যুক্ত আছেন শামস মাহমুদ। আপনাকে দেখতে পাচ্ছি না। শামস মাহমুদ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। যে গল্পটা আমরা শুনছিলাম 2006 সালের, আর এখন যে গল্পটার মধ্যে দিয়ে বা যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, অনেকটা একই রকম। আপনার কাছে একটু ছোট্ট করে জানতে চাই, এই যে ঘটনাগুলো এখন ঘটছে, এর পেছনে আসলে প্রতিযোগী কোনো দেশের ইন্ধন আছে কিনা, আপনি কি মনে করেন? না, দেখেন, এখানে মানে আমরা হিয়ার্সে অনেক কিছু বলতে পারি, কিন্তু এখানে যেটা হয়েছে, এটা শুরু হয়েছে কিন্তু ধরেন আপনার ঝুট কন্ট্রোলের উপর দিয়ে। বিগত দিনে আগে যারা ক্ষমতা ছিল ওনারা এটা কন্ট্রোল করতো, তারপরে দেখলাম যে এখানে নতুন কতগুলো গ্রুপ আসছে। আর যেহেতু এখানে বড় একটা রিজন হলো যে এখন কিন্তু ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এই ধরনের সিকিউরিটি অ্যাসপেক্টটা সবসময় দেখতো গার্মেন্টস সেক্টরে, আরএমজি সেক্টরে। তো আমরা সবাই জানি যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কিন্তু এখন বিগত দিনে যে শক্তিতে থাকতো, মানে যে অবস্থায় ছিল ওনারা, ওদের ইন্টেলিজেন্স নেটওয়ার্ক যেভাবে থাকতো, তারপর বিভিন্ন শ্রমিক নেতাদের সাথে ওদের যে সমন্বয় থাকতো, ওগুলো কিন্তু এখন নেই। ওরা কিন্তু আগের পরিস্থিতিতে, আগের অবস্থায় নেই। আর আরেকটা যেটা হয়েছে যে এখানে আর্মি আমাদেরকে সহায়তা করছে, কিন্তু আর্মির কিন্তু আবার ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেই। তো এইটাও একটা ফ্যাক্টর, কিন্তু এখানে এটা একটা বড় একটা ভূমিকা পালন এই আনরেস্টে। যেমন আর্মি সহায়তা করছে ঠিকই, কিন্তু ওনারা কিন্তু ধরেন আগে যেভাবে এই আনরেস্ট গুলো কন্ট্রোল করা হতো ওইভাবে কিন্তু ওনারা কন্ট্রোল করতে পারবে। তো এটা জেনেই কিন্তু এখানে ডিফারেন্ট গ্রুপস এটার অ্যাডভান্টেজটা নিচ্ছে। এবং আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, আমরা যেটা মনে করি যে একটা ইনসিডেন্ট হলে অনেক কিছু আমরা বলতে পারি, কিন্তু এখানে কিন্তু কোনো ইয়ে নেই। আর এখানে
ধরেন আমাদের এই বছরের যদি আপনি ধারাবাহিকতা যদি দেখেন, জুলাইতে আমাদের একটা রেগুলেশন হলো, হওয়ার পরে যেটা হলো যে আমাদের অগস্ট মাসে কিন্তু একটা বন্যা হলো। তো বন্যা হওয়ার পরে তারপর ধরেন এই আনরেস্ট যখন শুরু হলো, এখান থেকে যেমন একটা অর্ডার যেটা আমরা করি গার্মেন্টস সেক্টরে, এটাকে বলে ব্যাক টু দ্য স্কুল প্রোগ্রাম। তো ব্যাক টু দ্য স্কুল প্রোগ্রাম কিন্তু টাইম সেন্সিটিভ একটা প্রোগ্রাম করি আমরা, যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যে স্কুল যখন খুলে সেপ্টেম্বরের ধরেন সেকেন্ড উইক ফার্স্ট উইকে, তখন বাচ্চাদের যে কাপড়গুলো পরে ওইটা আমরা এখান থেকে রপ্তানি করে থাকি। তো যেহেতু এটা টাইম সেন্সিটিভ, ওই অর্ডারটা যেমন কিছু দেশে ডাইভার্ট হয়ে অলরেডি চলে গেছে, কারণ আমরা এই পরিস্থিতিতে কিন্তু ধরেন ওটা মানে ঠিক মতন এক্সপোর্ট করতে পারছি না। অ্যান্ড আরেকটা জিনিস হলো যে আমরা, এটার আরো কারণ আছে যে এখানে আমরা এখন মানে ওয়ার্কার আনজাস্ট নিয়ে কথা বলছি, কিন্তু আমাদের গ্যাসের যে অবস্থা, আমরা তো প্রোডাক্ট মানে ফ্যাব্রিক ব্যাকওয়ার্ড লিঙ্কেজে যে ফ্যাব্রিক প্রোডাকশন, স্পিনিং এ যে সুতা প্রোডাকশন, এটা কোনো ঠিক করে করতে পারছি না। তো এগুলো সবকিছু মিলে কিন্তু অর্ডারটা চলে গেছে। তো এটাই হলো বাস্তবতা। এখন আমি বলতে পারি অনেক কিছু, কিন্তু এটা আমার মনে হয় না ঠিক হবে এইভাবে কোনো মানে আঙ্গুল দিয়ে কারোকে দায়ী করা। মানে সামগ্রিক পরিস্থিতি আসলে একটা সংকট তৈরি করেছে। জনাব শামস মাহমুদ, আমাদেরকে সময় দিলেন আপনি, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনার কাছে যেমনটা জানতে চাচ্ছিলাম যে পরিস্থিতি যাই হোক না কেন, একটা ফ্যাক্টরি যখন বন্ধ হয়ে যায় তার ইমিডিয়েট ইম্প্যাক্ট যেমন শ্রমিকদের উপরে পড়ে, তার ভোক্তার উপরেও পড়ে, সামগ্রিক অর্থনীতিতেও তার নিশ্চয়ই পড়ে। আমরা দেখছি এবার আমাদের প্রধান যে খাত, রপ্তানিমুখী খাত, পোশাক খাত, এখানে যে অস্থিরতাটা তৈরি হলো সেটি আসলে আমাদের অর্থনীতিকে কতটুকু ব্যাকফুটে নিয়ে যাবে, এই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাই। উত্তরটা নেব আসলে একটা বিরতির পরে। দর্শক, আপনারা দেখছেন RICL TMX নিবেদিত অর্থনীতির সংলাপ। এ পর্যায়ে নেব একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার RICL TMX নিবেদিত অর্থনীতির সংলাপে। আজকের বিষয় কারখানায় অগ্নিসংযোগ, দাবি আদায়ে এ কেমন হাতিয়ার। জনাব খন্দকার মোয়াজ্জেম, আপনার কাছে যেমনটা জানতে চাচ্ছিলাম, এই যে এখন যে অস্থিরতাটি চলছে সেটির পেছনে আসলে অভ্যন্তরীণ কারণ ছাড়াও বাইরের কোনো ইন্ধন দেখেন কিনা, এবং একই সাথে কারণ যাই হোক এই অস্থিরতার কারণে আমাদের অর্থনীতি কতটুকু ক্ষতিগ্রস্ত হবে? দেখুন, একটু আগে জনাব শামস মাহমুদ একজন ব্যবসায়ী হিসেবে যে বিশ্লেষণটি দিয়েছেন, আমি তার জন্য তাকে ধন্যবাদ জানাতে চাই। সচরাচর আমরা ব্যবসায়ীদের কাছ থেকে এই ধরনের একটা সার্বিক বিশ্লেষণ পাই না, বরঞ্চ একপক্ষীয় এক ধরনের বিশ্লেষণ পাই। সেই জায়গা থেকে তিনি বিভিন্ন রকমের সমস্যাগুলোই বললেন, এবং সেই জায়গা থেকে কোনো একটি বাইরের দেশ বা একে ইঙ্গিত করা থেকে উনি বরঞ্চ বিরত থাকলেন। এইটি আমাদের একেবারে একটা দীর্ঘ সময় আমরা দেখেছি যে যখনই পোশাক খাতে কোনো অস্থিরতা তৈরি হয়, অনিশ্চয়তা তৈরি হয়, তখনই আমরা দেশের বিভিন্ন সমস্যার পাশাপাশি বাইরের দেশের দিকে অঙ্গুলি নির্দেশ করি। আমার মনে হয় যে খুব সঠিক কোনো তথ্য উপাত্ত ছাড়া এবং এভিডেন্স ছাড়া এরকম করাটি আসলে বাণিজ্য সম্পর্কের জন্য ক্ষতিকারক হয়। যদি আসলে এই পার্শ্ববর্তী দেশ যদি একান্তইভাবে চাইতো যে এই দেশে তারা এই ব্যবসাটি গ্রো করতে দেবে না, তাহলে আমাদের দেশে যে পরিমাণ কাঁচামাল আমরা বাইরের ভারত থেকে নিয়ে আসি, যে পরিমাণ মেশিনারিজ বাইরে থেকে নিয়ে আসতে হয় গার্মেন্টস খাতের জন্য, এবং যে পরিমাণ যা ইন্ডিয়ান কনসালটেন্ট বাংলাদেশের গার্মেন্টস খাতে কাজ করেন, সেটি হলে তো আরও অনেকভাবেই তারা এখান থেকে সরে যেতে পারতেন বা আরও অনেকভাবেই ক্ষতি করতে পারতেন। কিন্তু সেই জায়গাতে তো আর তারা সেটি পাওয়া যাচ্ছে না, বরঞ্চ আমরা তাদেরকে ব্যবহার করে আমরা আরও এগিয়ে যাচ্ছি, বরঞ্চ তাদের সুবিধা থাকার পরেও তারা আমাদের সাথে পারছে না। এটা আমাদের সক্ষমতা। সুতরাং আমাদের এই সক্ষমতাটিকে ওই ধরনের জায়গা থেকে আমি বলবো যে ক্ষুদ্রতা থেকে দেখার দরকার নেই, বরঞ্চ নিজেদের দিকে তাকানো দরকার যে হ্যাঁ, কী কী চ্যালেঞ্জের জন্য এই জিনিসগুলো হলো, যেটা আমি একটু আগে বললাম। কিন্তু এটার এই ধরনের চ্যালেঞ্জগুলোর ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো এই ধরনের সমস্যাগুলোকে আমরা সাময়িকভাবে দেখব না এগুলো কোনো দীর্ঘমেয়াদী দেখব। সাময়িক যদি হয় তাহলে হ্যাঁ, আমরা হয়তো কিছুদিনের মধ্যে যদি এগুলো আবার কারখানায় যদি শ্রমিকরা ফিরে যান, মালিকরা যদি কাজ শুরু করতে পারেন, ব্যবসায়ীরা ব্র্যান্ড বায়ার্স যদি অর্ডার যদি রেগুলার নিয়মিত দিতে শুরু করেন, তাহলে আমাদের জন্য এই সাময়িক যে ক্ষতিটা হয়েছে এর বাইরে আর এর ক্ষতি থাকবে না। কিন্তু সমস্যাটি হচ্ছে এটি যদি দীর্ঘায়িত হয় এবং শ্রমিকরা যে সমস্ত 12-14 দফা যেগুলো নিয়ে এসেছিল, অনেক রকমের দফা, এবং আলাপ আলোচনা থেকেও মনে হয়েছে যে অনেকগুলো দফার ব্যাপারে কারখানা মালিকরাও সংবেদনশীল, বিজেএমইও সংবেদনশীল,
বিকেএম এর পক্ষ থেকেও মনে হয়েছে তারা অনেকগুলো দাবি দেওয়ার ব্যাপারে তাদেরও সংবেদনশীলতা রয়েছে, হয়তো ওই মাত্রায় না, কিছু কিছু তারা মানতেও চান। সুতরাং সেই দাবি দাওয়াগুলো যদি না মেনে আবার নতুন করে ফিরে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়, তাহলে আবার পুনরায় হয়তো অস্থিরতা তৈরি হতে পারে। তাতে যেটা ক্ষতি হতে পারে সেটা হলো ব্র্যান্ড বায়াররা যদি অর্ডার, যদি আমাদের এখানে যদি বড় অর্ডারকে যদি আবার ভেঙে কিছু অর্ডার ভারতে, কিছু অর্ডার ইন্দোনেশিয়াতে, কিছু অর্ডার ভিয়েতনামে বা কিছু অর্ডার ক্যাম্বোডিয়াতে প্লেস করেন, তাহলে কিন্তু আমাদের অর্ডার কমে যাবেন, সেটা আমাদের জন্য একটা ক্ষতি। এবং একটা রাজনৈতিক পট পরিবর্তনের কারণে ইতিমধ্যেই বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে ব্র্যান্ডস বায়ার্সদের ভিতরে কিছুটা হলেও অনিশ্চয়তা রয়েছে, আবার নিরাপত্তা ঝুঁকি নিয়েও একটা অনিশ্চয়তা রয়েছে। সুতরাং আমার কাছে যেটা মনে হয় যে এটা কতটা ক্ষতির বিষয়টার অনেকটা দায়িত্ব কিন্তু সরকার এবং মালিক পক্ষের হাতে এখনও আছে। যেটি আমরা চাইছিলাম, যেমন আজকে একটা বড় মিটিং হয়েছে তাদের, একটা যদি যৌথ ঘোষণা আসতো আজকে ওখান থেকে যে হ্যাঁ তাদের দাবি দেওয়াগুলোর ব্যাপারে, এইগুলোর ব্যাপারে তারা ঐক্যমত্য পৌঁছেছেন, তাহলে যেটা হতো যে হ্যাঁ আগামীকালকে শ্রমিকরাও কি কি জিনিসগুলো তারা মেনে নিয়েছেন মালিকরা, সেটার ব্যাপারে তারা যেতে পারতেন। নিরাপত্তার জায়গাটুকুতে আসলে সরকার কতটুকু সফল হলো সেটি একটু জানতে চাই। নিরাপত্তার জায়গাটি, কারণ আমরা দেখলাম যে এই যে গাজী টায়ারের ঘটনাটি ঘটলো, ব্যাকসিমকোর যে ঘটনাটি ঘটলো অনেক পরে, পট পরিবর্তনের অনেক পরে, 25শে আগস্ট গাজীতে ঘটলো, এই মানে সেখানে আসলে কি সরকারের একটু ব্যর্থতাই বলা যায়? জি জি, আমার কাছে যেটা এক্ষেত্রে মনে হয়েছে যে নিরাপত্তাজনিত যেভাবে আমরা আশা করেছিলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরে আসবে, দুর্ভাগ্যজনকভাবে সময় বেশি লেগে যাচ্ছে এবং এই জায়গাটি বরঞ্চ এতটা হওয়া উচিত হয়নি। এবং এক্ষেত্রে গাজী টায়ারের ঘটনার কথা আমরা শুনলাম, বেক্সিমকোর একটা কারখানা শুনলাম, আরও একটা কারখানা শুনলাম, বিগ বস নামে আরেকটা কারখানা অগ্নিসংযোগের ঘটনা শুনলাম। এগুলো তো একেবারে স্রেফ অনাচার বা লুটপাট, এগুলো একেবারেই কোনোভাবে মেনে নেওয়া যায় না। সেই জায়গাটিতে একটু আগে যে উদাহরণটি আসছে, সচরাচর শিল্প পুলিশ এই জায়গাগুলো দেখে থাকে এই সমস্ত ঘটনাগুলো, যেহেতু শিল্প পুলিশের সামর্থ্য কম এই মুহূর্তে, মানসিকভাবেও তারা সেইভাবে অবস্থান নেই। উচিত ছিল আসলে আরও ব্যাপকভাবে আর্মি বা বিজিবিকে ব্যবহার করা। সেই জায়গাটা সীমিত আকারে আর্মি বা বিজিবিকে আমরা ব্যবহার করতে দেখছি। আমার কাছে যেটা মনে হয় যে যতক্ষণ পর্যন্ত না সরকারের শিল্প পুলিশ বা পুলিশ বাহিনী রেডি হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় যে সমমাত্রার এক ধরনের ল এনফোর্সমেন্টের একটা প্রয়োজন রয়েছে শিল্পাঞ্চলগুলোতে। এটা হলো একটা দিক। তবে একই সাথে এটাও বলবো যে শিল্প পুলিশের ব্যাপারেও আগে অভিযোগ রয়েছে বিস্তর। তো সেই জায়গাটির ক্ষেত্রে উচিত হবে যে শ্রমিকদের দাবি দাওয়াগুলোর ব্যাপারে যেগুলো কিনা মানা যায় সেগুলোর ব্যাপারে যৌথ একটা ঘোষণা আসা, যেটি আজকে আসলে ভালো হতো, সেটি কিন্তু আজকে পাওয়া গেল না। কিন্তু আমরা তারপরেও চাইবো যে যেহেতু আজকে সমস্ত মালিকরা উপস্থিত ছিলেন, অনেক আলোচনা হয়েছে, অন্তত 12-14গুলোর মধ্যে যেগুলো মানতে পারবেন, টিফিনের একটা রয়েছে যেটার ব্যাপারে এগ্রিমেন্ট আছে, অ্যাটেন্ডেন্স বোনাসের ব্যাপারে একটা মনে হয় ঐক্যমত্য রয়েছে, তারপরে হচ্ছে শ্রমিকের যে ব্ল্যাকলিস্ট করা সেটা নিয়ে একটা ঐক্যমত্য রয়েছে। এই যে বিষয়গুলো, এগুলোকে সামগ্রিকভাবে প্যাকেজ করে শুধুমাত্র গাজীপুর বা সাভার শিল্পাঞ্চল না, এটি যাতে নারায়ণগঞ্জ বা এটি যাতে চট্টগ্রাম, অন্যান্য যে শিল্পাঞ্চলগুলো রয়েছে সেগুলোর জন্য সামগ্রিকভাবেই যাতে একটা ঐক্যমত্যের সিদ্ধান্ত যাতে ঘোষিত হয়, হ্যাঁ দেশব্যাপী একটা সিদ্ধান্ত ঘোষিত হলে ভালো। এই যে সংঘাতগুলো আমরা দেখছি, যেমনটা গোলাম মোয়াজ্জেমও বললেন যে আসলে বাইরের ইন্ধন দেখার আগে নিজেদের দিকে তাকাতে হবে, তো আপনার কাছে কি মনে হয় যে আসলে শ্রমিকদের অসন্তোষের কারণ তো নিশ্চয়ই কোনো না কিছু অতৃপ্তি আছে, সেখানে হাত দেওয়া উচিত কিনা? আচ্ছা, আমি একটা কথা বলি, আমাদের কিন্তু আনরেস্ট চলতেছিল গার্মেন্টসে। আপনারা কি কখন শুনছেন যে গাজী টায়ারে শ্রমিকরা কোনো আন্দোলন করছে? এরকম কোনো রেকর্ড আছে? দেখাইতে পারবেন না যে ওখানে আনরেস্ট ছিল। ওটা হলো আপনার একটা পরিবর্তনের সাথে সাথে আরেকটা জিনিস এখানে আসছে, কিন্তু ওইখানে কোনো শ্রমিকদের কোনো আনরেস্ট ছিল না। এবং আপনি জানেন যে সেই মিলের ভিতরে আগুনে শ্রমিক মারা গেছে। আপনি কি মনে করেন, আপনারা কি বিশ্বাস করেন যে একটা শ্রমিক এভাবে একটা মিলকে আগুন দিতে পারে? আমি বিশ্বাস করি না। কেউ যদি বলে যে শ্রমিকরা এই আগুন দিয়েছে, আমি বিশ্বাস করি না। কারণ শ্রমিকদের সঙ্গে আমরা বহু কথা বলি, এরা কখনো মিলে আগুন দিবে না। আপনাকে হয়তো বলবে আমার টাকা দেন, এটা সেটা বেতন, এগুলো নিয়ে এটা বলতে পারি আমি। যাই হোক, যারই হোক, যে কোনো ইন্ধনে হোক, শ্রমিকরা এটা করে নাই, আমি পরিষ্কার বলতে পারি। এটা লুটপাট হয়েছে, বাইরের লোক করছে। এটা যেভাবে আগুন দিয়ে যেটা পুরানো হয়েছে, মানুষগুলো তাদের শ্রমিক মারা গেছে, এটা কখনো হইতে পারে না। এটা আমরা কাম্য করি না, কখনো কামনা করি না। তো এখন যে জিনিসটা হইল যে আমাদের এই জিনিসগুলোতে যেটা বলা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যেটা আছে, এটা আমাদের এই সময়টার জন্য খুব খারাপ একটা সময় গেছে।
যে টাইম মতো তারা এসে কোনো সাপোর্ট দিবে এটা হয় নাই। ইভেন দ্য ফায়ার ব্রিগেডের লোকও টাইম মতো আসতে পারে নাই। প্রতিটা জিনিসে আমাদের একটা অগোছালো অবস্থায় ছিল। কিন্তু আপনার শ্রমিকদের যদি আপনি দেখেন, আমি আপনাকে বলি, এটা হয়তো আপনারা জানেন কি না, আপনার 3 মাস আগে এই শ্রম নীতি নিয়ে, শ্রমের মানে ওয়েজ বোর্ড মিটিং হয়েছে। সেই ওয়েজ বোর্ডে কিন্তু শ্রমিকদের অনেক বেতন বাড়ানো হয়েছে, তাদের বোনাস বাড়ানো হয়েছে, স্কেল বাড়ানো হয়েছে। এগুলো কিন্তু অলরেডি আপনার ওয়েজ বোর্ড থেকে কিন্তু পাস হয়েছে। পাস হয়ে কিন্তু আমাদের বিটিএমের মাধ্যমে আমাদের দিয়েছে, বিজিএমের মাধ্যমে বিজিএমে দিয়েছে। অনেকে হয়তো এটা কার্যকরিতা আরম্ভ করে নাই, কেন বেতনটা তো বাড়বে। যেমন আমাদের মিলে যেগুলো আসছে, আমরা কিন্তু আমাদের বেতন অলরেডি নতুন যে ওয়েজ বোর্ডের যে নির্ধারণ করা, সেটা আমরা গত মাস, তার আগের মাস থেকে আমরা শুরু করে দিয়েছি। তো এই জিনিসগুলো কিন্তু একটা হয়েছে। এখন এইটা কি হবে, যেটা শ্রমিক নেতৃবৃন্দ, মালিক পক্ষ, সরকার পক্ষ মিলে একটা ওয়েজ বোর্ড আছে, সেখান থেকে কিন্তু তাদের সুযোগ সুবিধা একটা করা হয়েছে। এখন এই জিনিসটা শ্রমিকদের মধ্যে জানানো হয়েছে কিনা এটা আমি জানি না। অনেক মিলেই হয়তো জানানো হয় নাই, যেটা তারা পরে দিবে, বা টাকাটা এত বাড়ছে যে এই মুহূর্তে না দিয়ে একটু পরে দিবে, এরকম হতে পারে। তবে এই জিনিসটা আমার মনে হয় সরকারের পক্ষ থেকে ক্লিয়ার করা দরকার। ওয়েজ বোর্ডটা যে হয়েছে সেই জিনিসটা জানানো শ্রমিকদের। আমাদের সঙ্গে শামস মাহমুদ আছেন, বিজিএম এর পরিচালক। যে প্রশ্নটি খোরশেদ আলম করলেন, যে শ্রমিকদের সঙ্গে যোগাযোগ, যে তাদের পাওনা যে ভাতা, সেগুলো আসলে এই যোগাযোগটা আসলে মালিক পক্ষের সাথে হয় কিনা, আপনি তো বিজিএম এর বলবেন। জি, এটা ডেফিনেটলি হয়। আমরা ট্রেড ইউনিয়নদের সাথে খুব ক্লোজলি কাজ করে থাকি। দেখেন, এখানে যেটা আছে যে একটা কাঠামো আছে, আইনি একটা কাঠামো আছে, যেটার মাধ্যমে ধরেন এই ওয়েজ বোর্ড, তারপরে অনেকগুলো জিনিস দেওয়া হয়। তো আমরা কিন্তু এখন যেভাবে ইন্টারন্যাশনাল বায়ারদের কাজ করি, এখানে অডিট হয় কিন্তু আমাদের ফ্যাক্টরিগুলোতে। তো এখানে কিন্তু এগুলো সবকিছু ফলো করা হয়, উইদিন দ্য ল ফলো করা হয়। এখানে সমস্যা যেটা হয় যে এখানে অন্য কিছু, যেমন এবার যখন আন্দোলন শুরু হলো, আমি যদি শুরু থেকে বলি, প্রথম 3 দিন কিন্তু কি দাবি ছিল কেউ জানতো না। হ্যাঁ, এন্ড ইট ওয়াজ পিওরলি পলিটিক্যাল। আমি শুরুতে বলবো যে শুরুতে যেটা হয়েছিল, এখানে ঝুট ব্যবসা, টিফিন ব্যবসা কে কন্ট্রোল করবে, তারপরে যে অন্য পলিটিক্যাল পার্টিগুলা ধরেন আগে পাওয়ারে ছিল না, ওখানেও ধরেন 3-4টা ফ্যাকশনের মতন হয়ে গেছে। তো ওনাদের নিজেদের মধ্যে ইন্টারনাল ফাইটিং কে বেশি কন্ট্রোল করতে পারবে, এটা নিয়ে শুরু হয়েছিল। তারপর 3 দিনের পরে 25 দফা একটা দেওয়া হলো। এখন 25 দফা কি কি ছিল? টিফিন বিল বাড়ানো, অ্যাটেন্ডেন্স বোনাস বাড়ানো। এখন সবার এক একটা ফ্যাক্টরি কিন্তু এক একটা সাইজের। আপনি যখন বলেন যে আসলে 100টা ফ্যাক্টরি বন্ধ, আমার ফ্যাক্টরি কিন্তু বেশি বড় না। আমার গার্মেন্টস কিন্তু, আমার 1600 ওয়ার্কার আছে আমার গার্মেন্টসে। হ্যাঁ, তো আমার মতন 100টা গার্মেন্টস আর একটা বড় যেমন হামিম গ্রুপের মতন গার্মেন্টস, একটা গার্মেন্টস একই সাইজ। হ্যাঁ, তো ইম্প্যাক্টটা কিন্তু ডিফারেন্ট হয়। তো সবাই কিন্তু সবকিছু করতে পারে। এখানে এসএমই অনেক গার্মেন্টস আছে, ওনারা যেটা বড় গার্মেন্টস করতে পারে ওটা করতে পারে না। তো এটা আসলো দাবি। তারপরে অযৌক্তিক কিছু দাবি আসলো যে মানে আপনার 70% ছেলেদেরকে এমপ্লয় করতে লাগবে, 30% মেয়েদেরকে এমপ্লয় করতে শামস মাহমুদ, লাগবে। আমরা অনেকটাই আসলে এই বিষয়গুলো জানি। এখনকার পরিস্থিতি যদি একটু জানতে চাই, যে সরকারেরও তো 1 মাস পেরিয়ে গেছে, আইন শৃঙ্খলা বাহিনীর যে কাঠামো সেটিও ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। এখন আসলে এই পরিস্থিতিটা কেন নিয়ন্ত্রণে আসছে না, আপনার কাছে কি মনে হয়? না, এটা আসছে না, কারণ এখানে যেটা হয়েছে যে আপনার এত ডে এখানে বাইরের থার্ড পার্টি, কারণ কোনো ওয়ার্কার কিন্তু গার্মেন্টস ভাঙতে, ওরা কিন্তু কাজ করতে চাচ্ছে, ওয়ার্কাররা কিন্তু কাজ করতে চাচ্ছে। এখানে শ্রমিক নেতা যারা আছে ওনারা কিন্তু জানে না যে দাবিটা, মানে ওনারাও বুঝছে না কিন্তু। তো এখানে যেটা আছে যে এখানে বাইরের লোকরা বেসিক্যালি এটা ইন্ধন যোগাচ্ছে, এবং একটা ওয়ার্কার কিন্তু কখনো চাবে না যে আরেকটা ওয়ার্কারকে ক্ষতি করে ওর যাতে চাকরিটা থাকে। কারণ আমার যদি মেশিন, আমার ফ্যাক্টরিতে আগুন ধরে দিলে কি হবে? আমার মেশিন নষ্ট হয়ে যাবে, আমার মেশিন আগুনে পুড়ে যাবে, ফ্যাক্টরি ভেঙে যাবে। তো ওখানে তো ধরেন 500 লোকের যে কাজ করে ওরা তো করতে পারবে না। তো কোনো ওয়ার্কার কিন্তু চাবে না, কারণ সবাই জানে যে এখন জব মার্কেটের কি অবস্থা। তো এটা কিন্তু বাইরের একটা ইয়ে আছে। আর এখানে যেটা হয়েছে, এখানে আগে যেভাবে কঠোরভাবে ধরেন এসব আনরেস্টকে দমন করা হতো একদিক দিয়ে, ওটা কিন্তু এখন আমরা দেখছি যে ওইভাবে পসিবলও না, মানে আমরাও চাই না ওইভাবে। এখানে যেটা আছে, আমাদের নিজেদের কিছু ল্যাকিং আছে। ফর এক্সাম্পল, যেমন আমাদের গার্মেন্টস এর বহুদিন ধরে, এখানে মজেম ভাই আছে, মজেম ভাই আমার থেকে বেটার বলতে পারবে যে আমাদের মিড ম্যানেজমেন্ট যারা ফ্লোর লেভেলে থাকে, ওনারা যে ভাষায় কথা বলে, একটা ছোট্ট একটা
ধরেন মানে একটু রাফ ব্যবহার করে অথবা ইয়ে করে, তো পেন্টা অ্যাঙ্গার থাকে অনেক। তো এখন যেমন একটা প্রকাশ করার একটা সময়, যেমন একটা আন্দোলন গেল, এখন সবাই যেহেতু অনেক দাবিদার করছে সব জায়গায়, তো ওয়ার্কাররা ভাবছে যে ঠিক আছে আমার ওই 5 বছর আগে কি হয়েছিল অথবা মানে 3 মাস আগে কি হয়েছিল ওটার ইয়েটা আমি এখন সবখানেই সংস্কার আনতে হবে, সবখানে সংস্কার আনতে হবে। ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনার কাছে জানবো, এই যে সংস্কারের কথা বলা হচ্ছে, তৈরি পোশাক খাত নিয়ে আপনার অনেক গবেষণা আছে, কাজ আছে, সেখানে আসলে কি কি সংস্কার করা প্রয়োজন সেই বিষয়গুলো জানবো, কিন্তু তার আগে একটা বিরতি নিতে চাই। দর্শক, আপনারা দেখছেন RICL TMX নিবেদিত অর্থনীতির সংলাপ। এ পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার RICL TMX নিবেদিত অর্থনীতির সংলাপে। আজকের বিষয়, কারখানায় অগ্নিসংযোগ, দাবি আদায়ে এ কেমন হাতিয়ার। বিরতির আগে যেমন জানতে চাচ্ছিলাম যে সবখানেই একটা সংস্কার হচ্ছে, রাষ্ট্রের সংস্কার হচ্ছে, তো এই খাতের যারা উদ্যোক্তা আছেন তাদের মানসিকতায় সংস্কার বা পরিবর্তন আনা জরুরি বলে মনে করেন কিনা? না, সেটা তো আসবেই, কিন্তু তার আগে এটুকু বলে নেই যে শ্রম মন্ত্রণালয়ের অধীনে 2021 থেকে 2026 একটি প্ল্যান অফ অ্যাকশন বাস্তবায়ন হচ্ছে, যেটাতে আইনগত, প্রাতিষ্ঠানিক, অপারেশনাল বিভিন্ন বিষয়ক ঐক্যমত্যের ভিত্তিতে একটি প্ল্যান অফ অ্যাকশন করা হয়েছে এবং সেটি বাস্তবায়নের কাজ চলছে। আমরা বরঞ্চ চাইবো যে সমস্ত কাজগুলো এখনও বাস্তবায়ন হয়নি, যেমন আইনগত কিছু কিছু জায়গায় ILO কনভেনশনে স্বাক্ষর করার কিছু বিষয় রয়েছে, আবার প্রাতিষ্ঠানিক জায়গাগুলোতে ডাইফে এবং ডলকে শক্তিশালী করার কিছু বিষয় রয়েছে, কারখানা পর্যায়ে শ্রমিকদের পরিস্থিতি মানোন্নয়ন করার মতো বিষয় রয়েছে। এই বিষয়গুলো যাতে আর নতুন করে, নতুন প্রেক্ষাপটে আরেকবার বিশ্লেষণ করে, পর্যালোচনা করে এগুলো বাস্তবায়নের দিকে যাতে উদ্যোক্তারা চেষ্টা করে। আপনার কাছে আরও একবার আসবো। জনাব খোরশেদ আলম, আপনার কাছে জানতে চাই যে এই পরিস্থিতির উত্তরণ করে আসলে একটা স্বাভাবিক প্রক্রিয়ায় যাওয়ার জন্য আসলে করণীয় কি, বা এই মুহূর্তে যে সংকটগুলো আমরা শুনছি সেই সংকটগুলোর সমাধানের উপায় কি? দেখেন, আমাদের যে টেক্সটাইল এবং গার্মেন্টস, এটা কিন্তু আপনি একটা হিসাব করতে হবে। আমরা কিন্তু এখানে শ্রমিকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা, এটা হলো সবচেয়ে বড়। 50 লক্ষর মতো, স্যার বলতে পারবেন, হয়তো 50 লক্ষর মতো আমাদের টেক্সটাইল এবং গার্মেন্টসে কিন্তু কর্মসংস্থান হয়েছে। আমাদের ফোকাসটা কোনটা? কর্মসংস্থানের ব্যবস্থা করা। আপনি শুধু যদি আমাদের দেখেন যে আমরা কি করতেছি, লাভ করতেছি, এটা বড় জিনিস না, এটা কঠিন কাজ। তারপরে দেখেন আমাদের ইনসেন্টিভ দেওয়া হয়, দেখেন আমরা 1%, এদিকে আবার আমি এক্সপোর্ট করলে আমার সারচার্জ নিয়ে যায় 1.5%। আপনি আমাকে একদিক দিয়ে দিচ্ছেন, তার থেকে বেশি নিয়ে যাচ্ছেন। আমাদের এটা খুব হুলস্থুলি হচ্ছে যে আমরা ইনসেন্টিভ পাচ্ছি। এই ইনসেন্টিভ এক সময় 25% ছিল, কী জন্য? এই শ্রমিকদের এখানে কর্মসংস্থান করার জন্য। এত বড় কর্মসংস্থান কিন্তু অন্য কোনো বিভাগে নাই। এখন আমাদের বর্তমানে যে সমস্যাটা বেশি দেখা দিয়েছে সেটা হলো, দেখেন আমাদের এখানে বহু ফ্যাক্টরি, নতুন নতুন আধুনিক মেশিন, যেহেতু গার্মেন্টসের মার্কেট খুব ভালো, আমরা এটাকে ভ্যালুয়েশন করতে চাচ্ছি 50% আমাদের প্ল্যানিং ওভেনে, এবং নিটে তো আছেই। 50% করতে হলে আমাদের অনেক ইনভেস্টমেন্ট করতে হয়েছে। মেশিনারি জার্মানি, সুইজারল্যান্ড যেগুলো বায়ার চাচ্ছে, সেই ধরনের মেশিনগুলো কিন্তু আমরা এনে ইনস্টল করে রেখে দিয়েছি। এখন সমস্যাটা হলো আমার গ্যাস নাই। আমি 2 বছর যাবৎ এই মেশিনগুলো আসছে, এই মেশিনগুলো ব্যাংকের টাকা ইন্টারেস্ট দিচ্ছি, কিন্তু আমার গ্যাস নাই, আমি এটা চালু করতে পারতেছি না। চালু করলে যে আমি প্রোডাকশন আর বেশি করব, বেশি করলে আমার কস্ট কমবে, আরও লোকের আপনার কর্মসংস্থান হবে, আমি বিদেশের সঙ্গে কম্পিটিশন করতে পারবো, সেটা পাচ্ছি না। এখন আমাদের চাওয়ার ভিতরে সর্বপ্রথম চাওয়া হয়েছে আমাদের নিরবিচ্ছিন্ন গ্যাস দিতে হবে, 1 নম্বর, এবং গ্যাসের মূল্যটা আমাদের দেওয়ার কথা বলে যেভাবে বাড়ানো হয়েছে, এখন আপনি পাওয়ার প্ল্যান্টের জন্য যে রেট দেন 14 টাকা 87 পয়সা, আর আমাদের কাছে সমন্বয় করতে হবে। হ্যাঁ, আমাদের সমন্বয় করতে হবে, আর না হলে আমরা। অনেক ধন্যবাদ। আমরা আলোচনা একদম শেষ পর্যায়ে চলে আসছি। শামসু মাহমুদ, আপনার কাছে 1 মিনিটে একটু জানতে চাই যে এই অস্থিরতা খুব শিগগিরই কমবে কিনা, মানে স্থিতিশীল অবস্থা ফিরবে কিনা? আমি আশাবাদী, কারণ এখানে আমি যেটা বললাম যে এখানে বাইরের লোকরাই ইন্ধনগুলো দিচ্ছে এখানে। সো এখানে মালিপক্ষের যেমন আমাদের যে ইয়েটা আছে, তারপরে এখানে লেবার লিডারদের যে গুডউইলটা আছে, আমরা কিন্তু এটা চাইলে কালকে এটা সমাধান করতে পারবো। আর এখানে যে ইস্যুগুলো আছে এটা কিন্তু অলরেডি মেনে নেওয়া হয়েছে, ইনক্লুডিং যে ওয়েজের যে ইস্যু, যেটা এটা গত বছর ডিসেম্বর থেকে কিন্তু ইমপ্লিমেন্ট করে ফেলেছি। এখন যেটা হলো যে আমরা যদি এখান থেকে বের হয়ে না আসতে পারি, আমাদের কিন্তু উইন্টার সিজনে যে অর্ডারটা আসার, আমরা পিক সিজন যেটা মানে আমরা সবসময় বলে থাকি,
তখন কিন্তু একটা ইম্প্যাক্ট পড়বে। তখন যদি কোনো ইম্প্যাক্ট পড়ে, এইটার কিন্তু একটা ম্যাক্রো ইকোনমিক একটা ইনস্টেবিলিটির উপর একটা রূপ নিবে। আমরা আশা করব যে দেশের স্বার্থে, সবার স্বার্থে আমরা যাতে এখন সবাই একত্রিত হয়ে এই সিচুয়েশন থেকে যাতে বের হয়ে আসতে পারি, আর আমরা যাতে সামনে শামস থেকে মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের হাতে সময় খুবই কম, 1 মিনিটে একটু জানতে চাই খন্দকার গোলাম মোয়াজ্জেম, অর্থনীতির স্বার্থে আসলে এই মুহূর্তে এই পুরো খাতকে স্থিতিশীল করার জন্য সরকারকে কি পরামর্শ দেবেন আপনি? আমি বরঞ্চ চাইবো যে এই যে উদ্ভূত যে পরিস্থিতি, তার মধ্যে শ্রমিকদের যে দাবি দেওয়াগুলো, তার অনেকগুলোর ভিতরে যৌক্তিকতা রয়েছে, কম বেশি সব মানা যাবে না, কিন্তু কিছু কিছু আইন যৌক্তিকতা রয়েছে। এইগুলোর ব্যাপারে মালিক শ্রমিকের মধ্যে যে আলোচনাটা শুরু হয়েছে, এটি যাতে অব্যাহত থাকে। এবং আমি চাইবো যে শিল্প পুলিশ বা আর্ম ফোর্সেস এগুলো না ব্যবহার করে মালিক পক্ষ, শ্রমিক পক্ষ এবং সরকার মিলে আলাপ আলোচনা করে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার ব্যবহার না করে একটা নতুন উদাহরণ হতে পারে। কারণ আমাদের দেশে অধিকাংশ ক্ষেত্রে এগুলোকে দমন করা হয় পুলিশ দিয়ে, সেটিকে না করে আলাপ আলোচনা করে দেখুক, একটু সময় লাগুক, কিন্তু তারপরেও তারা চেষ্টা করে দেখুক না এই সমস্যাটা আলাপ আলোচনা করে তারা সমাধান করতে পারেন কিনা। এর জন্য কেন্দ্রীয়ভাবে না থেকে মালিকদের উচিত হবে স্থানীয় পর্যায়ে, নিজেদের ফ্যাক্টরিতে স্থানীয় পর্যায়ে গিয়ে সরকারের প্রতিনিধি, মালিক পক্ষের প্রতিনিধি, এমনকি শ্রমিকদের প্রতিনিধি, তাদেরকে নিয়ে আলাপ আলোচনা করে একটু দীর্ঘায়িত হলেও তারা যদি এটি সমাধান করতে পারে ফোর্স ব্যবহার করে, তাহলে ভবিষ্যতের জন্য এটা একটা ইতিবাচক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। একটি নতুন বাংলাদেশের উদাহরণ সৃষ্টি করা, এবং যেখানে কিনা আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার না করে আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্তে উপনীত হওয়া যাচ্ছে। এই উদাহরণ কিন্তু নেই আমাদের। অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আমরা জানি না ডিজিএফআই পিছনে থাকে, এটা আমরা বলি না, কিন্তু শ্রমিকরা নেতারা ভয় থাকে সেগুলোর পিছনে, শিল্প পুলিশের ভয় থাকে। ডক্টর গোলাম মোয়াজ্জেম, সেরকম একটি নতুন ধরনের একটা প্রেক্ষাপট বিদায় নিতে হচ্ছে। একই সাথে খুরশেদ আলম, আপনাকেও ধন্যবাদ, এবং শামস মাহমুদ, আপনাকেও ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের অর্থনীতির সংলাপে। আজকের মতো বিদায় নিচ্ছি। RICL টিএমএক্স নিবেদিত অর্থনীতির সংলাপ থেকে ফিরবো আগামী শনিবার রাত 10টায়। থাকবেন অন্য কোনো অতিথি, থাকবেন আপনারাও। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন 24 ঘন্টা।